হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। দেখেন, ট্যাগের রাজনীতি এটা সত্য। ট্যাগের রাজনীতিটা কিভাবে হয়? প্রথমে যেটা হয় যে আপনি প্রথমে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করতে পারবে না। তারপর যদি কেউ শিবির হিসাবে আইডেন্টিফাই হয়, আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন। এই বৈধতা যখন সমাজে তৈরি হয়, তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে, তখন আপনি শিবির ট্যাগ দিয়া তাকে আপনি অপ্রেস করতে পারেন। এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বাকিবিল্লা ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন। ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান, তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ট্যাগ করে পিটাবে। আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন, একদিন আপনার ঘরে আগুন লাগবে। আমাদের যেটা উচিত, এই ট্যাগের রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন। দেখেন, এটা হইতে পারে না। দুই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়াইতেছেন 1971-এর প্রসঙ্গ তুইলা। এটা হয় ভাই, এখন 2025 সাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1971 2025 আর 71-এর জায়গাটা থেকে আমি একটু আসি। আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে, আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্মের অনুসারী না। এই যে এই ট্যাগটা দিয়ে, আপনিও এটা খুব ভালো করে জানেন কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে জানেন, তো এই ট্যাগটার জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের, এইটা নিয়েও আপনি একটু বললেন। না, ঠিক আছে। খালেদ, ভেরি হ্যাঁ ফেয়ার। বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, হ্যাঁ কাজে আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে, সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে। তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন, তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয়। এই এই আমি এটারও বিপক্ষে। দেখেন, এটাও হওয়া উচিত না, কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে। যেগুলো আমাদের স্যাক্রেড ফিলিংস, সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে। কিন্তু সেই নর্মটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না। ধরেন, আমি যদি একসাথে এটাকে জাজ করি, একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই, একই সাথে আমি যদি এক্সিকিউট করি, তাহলে তো এটা মব হবে। এই মব যেরকম কইরা আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না, আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না। সমাজের নর্মগুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে থাকতে হবে, একটা কনসেনসাসের মধ্যে দিয়ে থাকতে হবে। আমাদের কোথাও এই মবগুলো প্লে করা উচিত না। দেখেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যদি আপনাকে রেসপেক্ট না করতে পারি, আমি যদি বাকি ভাইকে রেসপেক্ট না করতে পারি, এক টেবিলে বসতে না পারি, তাহলে আমরা কেমন করে একটা পলিটিক্যাল জনগোষ্ঠী হয়ে উঠবো ভাই? আপনি 2000, আচ্ছা আমি আমি একটু আপনাকে আপনাকে ফিরে নিয়ে যাই 2025 এবং 1971-এর প্রসঙ্গ আপনি বলতেছিলেন, কিন্তু 1971-এর প্রসঙ্গটাকে তো 2025 পর্যন্ত জামায়াত শিবিরই টাইনা নিয়ে আসলো। এইটা তো জামায়াতের যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, এটা তো অনেক আগেই সেটেল হওয়া উচিত ছিল। আপনি একজন ইতিহাসবিদ, গবেষক, বিশ্লেষক, আপনার কি মনে হয় ডক্টর গালিব, এটা জামাতের অনেক আগেই সেটেল করে রাজনীতিটা করা উচিত ছিল না? এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে। একটা জায়গা হচ্ছে ধরেন জামাত 71-কে কিভাবে দেখে, সেই প্রশ্ন কিভাবে ডিল করে, সেখানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি। বাট একইভাবে জাতীয়ভাবে আমরা 71 প্রশ্ন কিভাবে মোকাবেলা করব, সেটার ব্যাপারে আমাদেরও প্রবলেম আছে। আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার পক্ষ বিপক্ষ কার্ড খেলছে। দেখেন, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি জিয়াউর রহমানকে দেখেন। জিয়াউর রহমান যখন 77-78 সালে ওনার পার্টি করলো, সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন। উনিকে বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধ না, তাদের স্যার আমি নিব না। ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, মুসলিম লীগ করছে, তারা আসছে না। আজকে বিএনপি এই কার্ড কেন খেলতেছে আমারে বলেন? তাহলে উনি তো জিয়াউর রহমানের পলিটিক্যাল ফিলোসফিকে ভায়োলেট করতেছেন। এটা দুই দিক থেকে আসতে হবে। আমাদের না একটা না, কিন্তু বিএনপি কি আপনার একটু ভুল বুঝতেছেন না? বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে না তো। বিএনপি তো জামাত ইসলামীকেও এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে, তা তো করে নাই। বরং জামায়াত হচ্ছে বিএনপির এগেইনস্টে অনেক কথা বলছে। আপনার টক শোতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যেই ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে, আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য, আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক? উনি 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 কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে, কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির মুখপাত্র নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে, মানে আমি হাতে গুনে একজন কয়জন বলতে পারবো না, এবং উনার বক্তব্যটা উনার ইন্ডিভিজুয়ালিস্টিক। আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, কারণ বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে কথা বলতেছেন না, তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি, যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে, এটা আমার মনে হয় না। গুড, তারা যদি না করে আমি অ্যাপ্রিসিয়েট করব। আমি আপনার আগের পয়েন্টে যাই, আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দেই। একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা, আমরা এটার মধ্যে যাব না। এবং দুই, দেন আমরা জামাতকে প্রশ্ন করব, আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন, কেন করছেন, আমরা এটা কিভাবে রিজলভ করি। আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন, আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন। তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব। কিন্তু আপনি যদি এই কনসেনসাসটা তৈরি না হয়, তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না।
আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি, জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত। ডক্টর গালিব, আচ্ছা, আমি আমি ব্যাপারটার একটা মানে আপনি তো প্রফেসর, আপনার কাছে একটু অ্যানালজিটাই না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো, যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায়, যারা সরাসরি এর সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে। তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে, জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না, কোন জায়গা দিয়ে যাবে কি যাবে না, এটা জনগণ দেখবে। জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা 53 বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল, নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া জামাত দরকার মনে করছে? আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয়, আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে, তাহলে 2 দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানই তো জামাত ইসলামী দিবে 71 সালে আমরা ভুল করছি, এটা ঠিক হয় নাই, আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার, তাই না? না, আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই, আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে এই সিচুয়েশন চেঞ্জ হবে। এটা দেখেন, আপনি জামাতের মধ্যে এখন যারা, তারা অলমোস্ট নতুন প্রজন্ম, শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম, যারা 1971 সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম, তাদের 1971 সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন, অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই, আমি মনে করি না যে 71 বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে। আপনি যেমন ধরেন, আমার জন্ম হয়েছে 1982 সালে, আমি বড় হয়েছি বাংলাদেশে, আমি বাংলাদেশের মানচিত্র দেখে বড় হয়েছি, বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি। আপনি তো আমার পার্সপেক্টিভ ভাই 1971 নিয়ে বসাইলে হবে না, তাই না? আমি তো দেখছি কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু ডক্টর গালিব আমি এই জায়গার মধ্যে একটু আসতেছি, আমি একটু বাকিবিল্লাহকে শুনতে চাই, কিন্তু আমি আপনার একটা বলি যে আপনার জন্ম 1982 সালে হইলেও আপনি যেমন ফরাসি বিপ্লবকে আসলে বিশ্লেষণ করতে পারেন, আপনার জন্মের 200 বছর আগের বিষয়টা, জন্ম 71-এর পরে এইটা খুব ভালো তর্ক না আসলে, যে আমার আদর্শের জায়গা থেকে আমি আপনি ভুল বুঝছেন, আমি একটু ক্লারিফাই করি। আমি যদি বলি যে আমার জন্ম 82-তে বলে আমি 71 জানি না, 71-এ কি হয়েছে বুঝি না, তাহলে এটা ভুল তর্ক। কিন্তু আমি যদি বলি যেহেতু আমার জন্ম 82-তে, কাজে আমার পার্সপেক্টিভ বাংলাদেশি, ওকে, তাইলে এটা রাইট তর্ক। আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন 80-90% পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ, তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার পার্সপেক্টিভ একই রকম ভাই, এখানে কোনো পার্থক্য নাই। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটু বাকিবিল্লার কাছে আসি। যে জনাব বাকিবিল্লাহ, আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা, যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনার রাজনীতিটা সরায় নেন, এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ 71, 25, 72, 24 এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি, এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায়? এটা তো একটা স্পেস দেওয়া উচিত, তাই না? এটা তো একটা মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে, এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত, আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায়, কালকে যদি বাকিবিল্লাহ সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরহেজগার সুন্দর মুসলমান মনে হয়, এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয়, ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা, সেটা আপনি একটু যদি বলেন জনাব বাকিবিল্লাহ। প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না, এবং যেই পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, আমি ধরেন 20-22 বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আছি। আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিক ভাবে আমার মনে পড়ে যে আমরা 2000-এর গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি। আগে যেই আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল, দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ, আমি যদি 2000-এর সাল থেকে দেখি, এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট, সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যেই পাওয়ার প্ল্যান্ট, এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই 2000, আমি আমার দেখা 20 বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই, কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোনো দল করে নাই। ফলে যেই ফ্যাসিবাদের দোষর যে আমাকে মাফ করবেন, আমি একটু বলি, এইখানে কি আপনি একটা সিলেক্টিভ
ওমিশন করতেছেন কিনা, কারণ আপনাকে তো আসলে বিবিয়ানাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আন্দোলন হয়, সেটা যে বিএনপি এই গ্যাসটা বিবিয়ানার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিরে, এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করলো? আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি, আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি, নাগরিক কমিটি, সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে, এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে। উই হ্যাড টু। আপনারা কি এটা ইচ্ছা করে বাদ দিচ্ছেন? মানে বিএনপির না না না, কোনোটাই বাদ দিচ্ছি না। ধরেন দুইটা সময়েই আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি। বিএনপির টাইমেও করছি, বিবিয়ানা টাটারে গ্যাস দেওয়ার যেই জায়গা, আওয়ামী লীগের সময়েও করছি, কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে। কথাটার প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোসর যে লেফট গ্রুপ, তারা আসলে গত 2 দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না। ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীকে আমরা 2004 সালেই এইখানে প্রগতিশীল ছাত্র জোট যেটা আমি প্রসঙ্গটা বুঝতে পারছি, দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু বাকিবিল্লাহ, যখনই আপনারা এই দাবিটা সামনে আনেন, আপনারা সকল ভালো কজের মধ্যে থাকতেছেন, আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে, কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের না রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামাত শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে, জামাত শিবিরকে কোনো স্পেস দেওয়া যাবে না, তখন সেটা আওয়ামী লীগের জন্য লাভজনক হয়ে ওঠে কিনা? প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যে প্রশ্নটা, আমি আলাপটা আবার একটু গোড়ায় যাই, যে আজকে থেকে 30 বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে, এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল, বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে, 30 বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না? জুলাই মুভমেন্টের এই জায়গাটা, যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া, এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে। তার অন্যথা তো আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে। গালিব ভাই 2-1 বার আমার পার্সোনালাইজ করার চেষ্টা করছে, ব্যাপারটা আমার না, বাংলাদেশের যে বৃহত্তর সমাজ, সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে, এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার কোনো জায়গা তৈরি হবে। সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন জনাব বাকিবিল্লাহ? আপনি তো ওকে একটা স্পেস কখনোই এরকম দেন নাই, আপনি তো সারাক্ষণই ওকে আদার করে রাখছেন। যখন সারাক্ষণই একটাকে আদার করে রাখেন, আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে। শোনেন, এটা খালিদ ভাই আমি আপনারে বলি, আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন, ছাত্র সংগঠন করতাম, ছাত্র ইউনিয়ন, রাইট, এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই, ভায়োলেন্ট পলিটিক্স করে নাই, মানে এই যে। কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলাপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে, বা আরো এখন যেটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই। এখানে যে 90-এ সর্বদলীয় একটা সেকেন্ড ডক্টর গালিব, একটা সেকেন্ড, আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকিবিল্লাহ, আমি একটু প্রশ্নটা বুঝাতে পারতেছি কিনা সেটা আমি আপনাকে বলি। ডক্টর গালিব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন, তারা কি রাজনীতি করে সেটা দেখবেন, নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হইতেছে কিনা? আপনি কি মনে করেন যে এটা এরকমই হওয়া উচিত? স্পেস দেওয়ার ব্যাপারটা আমার না। ধরেন কয়েকটা জায়গা আছে, আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি, জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের জায়গাটা স্ট্রং, তারা ক্যাডার বেস পলিটিক্স, লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরোধিতার পয়েন্টে না। ওকে, এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের, আমাদের হানাফি সুন্নি যেই আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা, আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ ওহাবি মওদুদি এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে এবার একটা আমরা নতুন প্রসঙ্গে আসছি, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। অর্থাৎ আপনি আসলে মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাত ইসলামী করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করছেন? না শুধু ওইটা না, না শুধু যদি ওইটা হয় না, আমি
আলাপটা করতেছিলাম আর একটু ব্রডার জায়গা থেকে। জি, প্লিজ একটু তাহলে বলেন তো একটু বড় জায়গা থেকে শুনি। গ্রহণযোগ্যতার ক্রাইসিস, যে গ্রহণযোগ্যতা। ধরেন এখন অনেকে ভাবতেছে যে জামাত ইসলাম নেক্সট পাওয়ার কন্টেন্ডার এবং তারা নানান কিছুতে অনেক আগায় আছে, কিন্তু আমি দেখি পুরা উল্টা রিয়েলিটি। আমি এখনো দেখি যে আসলে বাংলাদেশের বৃহত্তর সমাজের মধ্যে সাংগঠনিকভাবে সে আমার ধরেন বামপন্থীদের চেয়ে অনেক শক্তিশালী, সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু তার ব্যাপক গ্রহণযোগ্যতার সংকট আছে। প্রশ্নটা আমরা করতেছিলাম তারে নিষিদ্ধ করা বা আদার করা, আমরা ট্যাগিং এর পলিটিক্সের অভিজ্ঞতা এইবার মনে হয় পাঠাতনটা পরিষ্কার হয়েছে জানা বাকি এবং আমি বলতেছি যে গত 2 দশক ধরে আমরা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ডক্ট্রিনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক ভাবে এবং রাজনৈতিক ভাবে পাওয়ারফুলি দাঁড়াইছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ধরেন ছাত্রদল ছাত্রলীগের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি, মানে আমার যদি ক্যাপাসিটি থাকতো আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রাজনীতি উচ্ছেদ করে দিতাম, কিন্তু এই সন্ত্রাস নির্ভর রাজনীতির একটা বড় অভিজ্ঞতা, বড় পর্ব ছাত্র শিবিরের আমার মনে হয় যে আমরা প্ল্যাটফর্মটা পাইছি, যে প্ল্যাটফর্মটার মধ্যে আমি শুধু একটু যোগ করি ডক্টর কালিম, সেটা হচ্ছে আপনি বাকি বিল্লাহ যেখান থেকে বলেছেন সেটা আপনি শুনেছেন, আমি শুধু এর মধ্যে যুক্ত করতে চাই যে অনেকেই বলছেন কিন্তু এই কথা যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করাটা সমস্যা সংকুল এই কারণে যে বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু 100 বা তার বেশি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যে যেটাকে তরিকা বলে, জানি না আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কিনা, সেই তরিকাগতও আসলে অনেক রকম পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এইটা আসলে মওদুদী সাহেবের ইসলাম, জামাত ইসলামী যেটা ফলো করতেছে সেটা ঠিক না, এইটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন আমরা সামনে আগাবো, এবি পার্টি যখন হইছে আপনাদেরকে ভাইঙ্গা তখনও কিন্তু এই কথা বলছে যে এটা একটা সমস্যাজনক, আরো বেশি সমস্যার দিকে আমরা এটা যাইতেছি কিনা, আপনি যদি একটু বলতেন ডক্টর গালিব। ঠিক আছে খালেদ, থ্যাংক ইউ। দেখেন এখানে দুইটা কোশ্চেন কমপ্লিটলি আলাদা। একটা কোশ্চেন হলো যে আমি একটা রাজনৈতিক ফিলসফিরে মনে করি এটা প্রবলেমেটিক, এটা পছন্দ করি না, অথবা আমি মনে করি এই রাজনৈতিক ফিলসফি পপুলার হইব না, মানুষ এটার অ্যাকসেপ্ট করবো না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে তার রাজনীতি করবে, ভোট পাইলে ক্ষমতায় যাইব, না পাইলে যাইব না। আর একটা কোশ্চেন হইলো যে আমি তাকে আদারিং করব কিনা, আমি তার গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করব কিনা। তো বাকি বিল্লাহ ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল ফিলসফির প্রশ্ন ভাই। আপনি ঠিক আছে জামাত ইসলামী রাজনীতি করে, আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না, আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না, ফাইন, তাদেরকে গণতান্ত্রিক রাজনীতি করতে দেন, কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন, কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় বলবেন যে এখানে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না? এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া, একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া। যেই যুক্তিগুলো বলতেছেন আপনি, 71 বলেন, বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন, তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে। তো এটাকে শুধু ছাত্র শিবিরকে কারণ আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি। তা আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল। আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব, এটা জামাতের ব্যাপারও শিবিরের ব্যাপারও। আদারিং বাদ দেওয়ার অর্থই না যে 71 আমি আলোচনা করব না, অফকোর্স আমি আলোচনা করব, জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব, জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব, সবই থাকবে, কিন্তু সেটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে হবে, আদারিং এর মধ্যে হবে না, নিষিদ্ধের দাবি হইব না। আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি ক্ষমতা, আমার ক্যাপাসিটি থাকলে উচ্ছেদ করে দিতাম। এই উচ্ছেদ শব্দটা তো নেগেটিভ ভাই। আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন, কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না, কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না, আপনি একটা নর্মের মধ্যে আনবেন যে ছাত্র রাজনীতির এই নর্ম। এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে। দেখেন জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে, থিওরিটিক্যালি এটা আইসে মাওলানা মওদুদীর লেখালেখি থেকে, কিন্তু এটা একটা রিফরমেশনের মধ্যে দিয়ে যাইতেছে। জামাত যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মওদুদীর থিওরি তারা ফলো করে না, কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে, কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে। বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে তার মধ্যে মাওলানা মওদুদীর থিওরির ব্যাপারে আপত্তিও আছে। যেমন করেন যারা দেওবন্দি ধারার, যারা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, ওনারা মাওলানা মওদুদীর কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে। তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব, এটা ভালো মডেল না। তাইলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোপতন্ত্র শুরু হইব যে একজন বা দুইজন যে ব্যাখ্যা দিব আমার খালেদ বাইরে আপনারে সেটাই মানতে হইব। তার চাইতে এই যে ভিন্ন ভিন্ন আলেমরা, ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলসফি ব্যাখ্যা দেয় এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে, দেন জনগণ চুজ করবে
যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ হয়। আচ্ছা, আমি একটু ডক্টর কালিম আমি একটু মডেল আমি কি একটু প্রশ্ন করতে পারি? যেমন ধরেন আপনি নর্মের কথা বলছিলেন, যে আপনি বলছিলেন যে আপনাকে তো আসলে জায়গা দিতে হবে, জায়গা দিলে এটা জনগণ চুজ করবে, বাতিল করবে এটা। কিন্তু আমি যদি এখন দেখি আমার রাজনীতিতে, যদি আপনি দেখি আপনি আরো বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন, আপনি যদি দেখি যে গত 2 দশকে শুধুমাত্র 71 প্রসঙ্গ না, বাকি জায়গাগুলো আসলে আপনি ক্লিয়ার করতেছেন না, ধোয়াটে করে রাখতেছেন। আমি কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি, এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট, একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন। এটা যদি আমি দেখি বাকি বিল্লার জায়গা থেকে, সেইটাকে আমি এখন, এক হচ্ছে নারী প্রসঙ্গ, 2 হচ্ছে শিক্ষা প্রসঙ্গ, আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ, আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব, আমাদের মানে সেটা যদি সেগুলি তো আপনারা সেটেল করতেছেন না, আপনারা তো বলতেছেন না, এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন। তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র পপুলিজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না, সেটা আমি কেমনে বুঝবো? আপনি যদি খুব নাইব দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে, এটার মধ্যে ইডিওলজি নাই। কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিস্টের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্র্যাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন। যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই। আপনি যদি জামাত ইসলামীকে দেখেন, যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নিকাব পরাটা হচ্ছে একটা ফরজিয়াত, তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয়। আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি এটার বাইরে পাবেন না। কিন্তু আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে, তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে, ওন্না পড়তেছে না, এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে। তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি? সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে, কিন্তু সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে, আপনি যেটা ইসলামিক মনে করতেছেন সেটা সে ফলো করা হচ্ছে। কারণ নিকাবটা তো কেউ কেউ বলতেছে যে নিকাব তো ইসলামের জন্য মাস্ট না, কেউ কেউ বলতেছেন। এক্স্যাক্টলি, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সে যখন গ্রেটার পপুলেশনের সাথে এঙ্গেজ হইতেছে সেইখানে তার ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং চাপাই দিতেছে না। যদি চাপাই দিত তাহলে তো আমি নিকাব না পড়লে তার আমি জামায়াত ইসলামের ইন্টারনাল পলিটিক্সে ঢুকতে পারতেছি না, বা নিকাবের সমর্থন না পারবেন না। কিন্তু আপনি তার এক্সটার্নাল জায়গায় কিন্তু সে আপনাকে এক্সক্লুড করতেছে না, সে আপনাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করতেছে না যে আপনি কেন এটা করতেছেন না। তার মানে সে বলতে চাইতেছে এটা কি আপনার কাছে ভালো সাউন্ড করতেছে ডক্টর গালিব? ইনক্লুসিভ মনে হচ্ছে নাকি আপনার কাছে একটা, মানে এই দলটাকে আপনার কাছে কেমন মনে হইতেছে যে এটা একটা ইনক্লুসিভ, যে আমাকে রাস্তায় দাঁড় করে রাখতেছে বিকজ আপনার সাথে আমার পলিটিক্যাল ফিলোসফি বা যদি রিলিজনের ফিলোসফির মধ্যে একটু তফাৎ আছে বলে আপনি আমার রাস্তায় দাঁড় করে রাখছেন, ঘরে ঢুকতে দিচ্ছেন না? আচ্ছা, একটু আপনি একটু ডক্টর গালিবকে একটু শুনে নিন, আমি আসবো আবার আপনার কাছে। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা রিলিজিয়াস রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব মোরালিটি থাকবে, যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে। যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপাই দিতে চায় জোর করে, তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে। জামাত এটা করতেছে না। একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না, তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে। সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা, এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন। আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য। যে কারণে আপনি ছাত্র শিবিরকে দেখবেন, ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না, কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্য দিয়ে নিতেছে। তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল। কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই। ইসলামের একটা খুব সুনির্দিষ্ট, আমি আপনি যাই করি না কেন, যেটা হালাল এটা হালাল, যেটা হারাম এটা হারাম। না, এটা কি সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন? হালাল হারামকে আবার সবার উপর চাপায় দেন। সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন না, না ধরেন 70-80% কনফার্ম, 20-30% সাবজেক্ট টু যেমন আপনি নিকাবের কথা কইতেছেন, ইরানের নিকাবটা বাধ্যতামূলক না, ওরা একটা পরে, আমরা হজের সময় নিকাবটা দেখি না। তো আপনি তো ইসলামিক স্কলারদের মধ্যেই নিকাব নিয়ে দুইটা অপিনিয়ন আছে। আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন নিকাব হচ্ছে ফরজ। জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে তার ইন্টারনাল পজিশনে। আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাবটাকে ফরজ মনে করে, সেই যে আপনারা এটা অনুসরণ করছেন, এই তো না। আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনের রিলিজনকে কিভাবে নিবে, যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে। কিন্তু আমাদের নাগরিক হিসাবে কনসার্নটা হলো রাজনৈতিক দল হিসাবে তার এই ইন্টারনাল বিলিফ সমাজে কিভাবে রিফ্লেক্ট করে, সেটা আধিপত্যবাদী হয়ে ওঠে কিনা। আপনার কাছে কি মনে হয় আধিপত্যবাদী হয়ে ওঠে মানে এই পলিটিক্সটা? না, আমি বলছি যে জামাতের আমি যদি ট্র্যাজেক্টরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম। 80-90% জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাল ওয়েতে ইন্টারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাইতেছে। ধরেন
কওমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না, কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে, চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন। জামাত ইসলামীর এই অবস্থানগুলি কি পরিষ্কার? এরকম মাইনরিটি অপিনিয়নও আছে। হ্যাঁ, জামাত ইসলামী কি এই কেউ কেউ মনে করে মেয়েদের পড়াশোনা করা উচিত না, এরকম মাইনরিটি অপিনিয়ন আছে। এক্স্যাক্টলি মেয়েদের পড়াশোনা করা উচিত এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত না, করলে এটা খারাপ হবে, এগুলিও সেরকম বলে। জামায়াতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার? নারী প্রসঙ্গ, শিক্ষা প্রসঙ্গ, অর্থনীতি এবং ব্যাংকিং, আমরা যতই আসলে আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটার মধ্যে নিশ্চয়ই আলোচনা করা যাবে, কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন, এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটার আসলে খুব বেশি তফাৎ নাই আসলে। তো সেইগুলি না করলে আবার মানে এইসব ব্যাপারে কি জামাতের অবস্থান ক্লিয়ার? মানে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এগুলি আমি বলবো মোটামুটি ধরেন 70-80% ক্লিয়ার, 20-30% আলাপ আলোচনা করতে হবে, কিন্তু আমার মতে এগুলো খুব থিওরিটিক্যাল আলাপ। এইটা আলাপটা থিওরিটিক্যাল। আমার প্রশ্নটা যে জায়গায় ছিল, এই প্রতিটা প্রশ্নই একটা সংঘাতের দিকে নেওয়ার ক্ষেত্রে মানে বাকিবিল্লার যে জনাব বাকিবিল্লার যে আশঙ্কাটা সেটা অনেকটা ঠিক কিনা, যে আমি যদি এর এখন স্পেস দেই কালকে তো ওই আমার মেয়েদের শিক্ষা করা বন্ধ করে দিবে, এ তো পর্দা না করলে ইউনিভার্সিটি যাইতে দিবে না, এই আশঙ্কাটা তো হইতে পারে তার, বা তার আশঙ্কাটা সে উনি নিজেই বলবেন। এইটা কি এই আশঙ্কা যদি গুড, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমার জন্য স্পেসটা ছোট হয়ে যাবে। এটা একটা ভ্যালিড আশঙ্কা। এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন? আপনি দুই ভাবে দিবেন। এক হচ্ছে যে প্রসপেক্টিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে, আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্রাজেক্টরি দেখতে হবে, তাই না? জামাত তো আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু জনাব বাকিবিল্লাহকে শুনতে চাই। জনাব বাকিবিল্লাহ, আপনার মানে আপনি আসলে, আমি প্রশ্ন আর করি না, আপনি ইন্টারভিউ করতে চাইছিলেন, আপনি একটু বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছিলাম যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রশ্নে যেই এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ডে আসলে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাবসলিউট পাওয়ারের সময় শিবির কি কি এক্সারসাইজ করছে ওইটাও একটা মুখ্য পয়েন্ট ছিল। সেইখানে আসলে ছেলে মেয়েরা একসাথে বসা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জায়গাগুলিতে আসলে দেখা গেছে যে তাদের অ্যাবসলিউট পাওয়ারের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা ছিল, মোরাল পুলিশিং এর চেষ্টা ছিল। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন 90-এর যেই ছাত্রদের যে 10 দফার রূপরেখার মধ্যে ছাত্র শিবির সহ আসলে ধর্মভিত্তিক রাজনীতি পুরাটা ধরে বলা হয়েছে, কিন্তু ওই জায়গায় আসলে আমরা নাই। যেটা গালিব ভাই একটু বলছেন যে সোশ্যাল সায়েন্সের নানান রকম অ্যাডভান্স নলেজ আসলে এই জায়গাগুলিতে আমাদের নানান ভাবে দেখাইছে যে আমরা আমাদের এই জায়গাগুলির জোর জবরদস্তি করার চেষ্টার চেয়ে আমার ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হইলে আসলে সেটা বেশি ফলপ্রসূ। কিন্তু এই জায়গাটা তো আসলে পরিষ্কার হইতে হবে। ধরেন বারবার অভিযোগটা আসতেছে একদম, আমার মনে হচ্ছে যে একটু পার্সোনাল আকারে। আমি বলতেছি যে আমাদের বৃহত্তর সমাজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি একটা সমাজ ধরি, সেই জায়গার মধ্যে গণতান্ত্রিক স্পেস কখন পরিষ্কার হবে? এখন ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ ছাত্র শিবিরের হিস্ট্রির মধ্যে নানানভাবে ছিল। এখন ছাত্র দলের বা ছাত্র লীগের যে এই জিনিস ছিল না পাওয়ার এক্সারসাইজ করার সময়, আমি সেইটা বলতেছি না, কিন্তু তার সাথে এক্সট্রা যেটা মোরাল পুলিশিং এর প্রশ্ন, কিন্তু জনাব বাকিবিল্লাহ এই জায়গাটাতে যদি একটু দুই লাইন বলতেন, যে আপনি তো খুব ভালো করে জানেন যে, বা আপনি নিজেও বলতেছেন যে আমরা আসলে ছাত্র শিবিরকে যে যে বিষয়গুলির জন্য অ্যাকিউজ করতেছি, একই বিষয়ের জন্য ছাত্রলীগকে, ছাত্র দলকে, আপনার নিজের দলকে, আমি আগে যেই দল করতাম সেই দলকে, সবগুলিকে অ্যাকিউজ করা যায়। প্রশ্নটা হচ্ছে আপনি ওরে নিষিদ্ধ করতে চাইতেছেন কেন? তৈলে ও আলাপটা সেইটা না না না, তার দোষী করার আলাপ কিন্তু নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই। আমি বলছি যে মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না। এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না, এটা আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা, সেইটার আদলেই আমি বলতেছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স। এখন রাজশাহী চিটাগাং এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা, বা আরো অ্যাবসলিউট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা,
মানে এইসব জায়গাগুলিতে ইন্টারভেন শুরু হবে কিনা, মানে যদি পাওয়ার ওরকম অ্যাবসলিউট হয়, মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে। ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায়, দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড। একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি, গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না, যে আওয়ামী লীগরে যদি ক্ষমা না চায় 24-এর ভূমিকার কারণে, আমরা কি আগামী 50 বছরের মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে? আমাদের কেউ কি পক্ষে না। এখন 71-এর স্মৃতি এই 24-এর মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে অত না, কিন্তু বাকিবিল্লাহ আপনার কাছে কি মনে হয় না, প্রশ্নটা হারায় যাবে না? বাকিবিল্লাহ আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগের যেসব বক্তব্য আমরা শুনি আর কি, আওয়ামী লীগের তো খুব, আমি জানি না যে শেখ হাসিনার কথা বইলা যে কণ্ঠটা আমরা শুনি সেটা শেখ হাসিনার এই কণ্ঠ কিনা, ধরে নেই শেখ হাসিনার কণ্ঠ, তো সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে 24 নিয়ে কথা বলতে চাই না, 24-এর রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল, 24-এর রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটু স্পেস দিলে আমরা এটা হয়তো ক্লিয়ার করব, এতগুলি লোকের মৃত্যু কখনো হয় নাই। জামায়াত কিন্তু 71 সম্পর্কে বলে, 71 সম্পর্কে বলে যে আমরা এটার পজিশন ক্লিয়ার করতে চাই, 71-এ আমাদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল, অন্তত অনেক সিনিয়র নেতাদের কাছে বলছি, বা এটা ওই সময় ঠিক হয় নাই, আমাদের জন্ম 71-এর পরে কখনো বলে নাই। হ্যাঁ, কিন্তু ক্ষমা চাওয়ার কথাটা বলে কখনো বলে নাই। অফিসিয়ালি বলা মানেই কিন্তু যে আচ্ছা 71-এ আমাদের ভূমিকাটা ভুল ছিল, হ্যাঁ সেটাই কিন্তু এই যে আমরা আলোচনা করতেছি, সেটা যদি জামাত অফিসিয়ালি অ্যাকনলেজ করে, তারপরে কিন্তু যেই ডেমোক্রেটিক স্পেসে আমার মনে হয় যে এই পাঠাতন থেকে আমরা একটু উই উড লাইক টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মোর মিনিটস। আশিস প্লিজ, ডক্টর গালিব, একদম স্পেসিফিক জায়গা আসছে, আমার প্রশ্ন করার দরকার নেই, আপনি যদি এই জায়গাটা একটু অ্যাড্রেস করেন। না, সেটা আমার বোধ হয় যে বাকিউল্লাহ ভাই যে আলোচনা করছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের এখন খুব স্পেসিফিকলি চিন্তা করা উচিত যে প্রিভিয়াস যে আর্গুমেন্টগুলো, এগুলো আসলে অনেক কিছু চেঞ্জ হইতেছে, আমরা সমাজ আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইতেছি, তো আমাদের এখন সকল প্রকার আদারিং বাদ দেওয়া উচিত, এবং আদারিং বাদের পরে এই গণতান্ত্রিক দাবিগুলো, আপনি 71 নিয়ে যে প্রশ্ন করছেন, আমি আপনার প্রশ্নের মেরিটের সাথে 100% এগ্রি, কিন্তু এইটারে আপনি প্রিকন্ডিশন বানায়েন না। আপনি হচ্ছে কিন্তু ডক্টর গালিব, আপনি এই জিনিসটা বুঝতেছি না, জামাত ইসলামের প্রবলেমটা কি এটা বলতে, রাজনৈতিকভাবে আমরা ভুল অবস্থানে থাকি, তো জামাত ইসলামী কেন এরকম একটা অবস্থান নিয়ে রাখছে যে সে 71 প্রশ্নে এটা পরিষ্কার করে বলবে না যে আমাদের এটা ভুল ছিল? সে কিন্তু অনেকগুলি ইফ বাট সেগুলির মধ্যে যুক্ত করে, সেগুলির মধ্যে এমনকি 71 সালে এটা হওয়াই উচিত হয় নাই, বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে, এগুলি কি কি জানি বলতে থাকে, বাট 71 ইজ এ রিয়েলিটি। আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি, যে আমাদের প্রবলেম কি এটা বলতে, স্বীকার করতে, প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয়? না, আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি, এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে। আরেকটা হইলো এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রমাটাইজ করে রাখেন, যে কারণে সে তার সাইকোলজি থেকে আগাইয়া এটাকে কখনো চিন্তা করতে পারে না। আমি তো ছাত্র শিবির রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই, এই ট্রমাটা খুব বড়। আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন, প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের 12টা বাজায় দিবেন, প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমারে মাইরা ফেললে কারো কাছে জবাবদিহি করতে হয় না। তখন যেটা হয়, জামাত শিবিরের সাইকিতে এই স্বাধীনতা মানে দাঁড়ায় এইটা, যে আমারে মাইরা ফেলা হইলো আপনার স্বাধীনতা, and that creates a very very big wall in democracy, believe me, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়াইয়া মনে করি যে এই আদারিং এর ওয়াল ভাঙতে হইব, তাহলে জামাতের ব্যাপারে আমাদের আরেকটু কম্প্যাশনেট হইতে হবে, এবং কম্প্যাশনেট হইয়া এই স্পেসটা তৈরি করতে হবে। ডক্টর গালিব, আপনার কাছে কি বলা, জামায়াতের কি দেখেন আপনি, জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন, জামায়াত তো কিরকম আপনি দেখেন? ডক্টর গালিব, আপনারে বলি, জামায়াত কিরকম দেখেন? জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে, ছাত্রদলরে নিয়া, বিএনপিরে নিয়া, এতদিনকার এলাই কাউরে নিয়া কথা বলতে, তাদেরকে মানুষের সামনে ছোট করতে, বাম টামের কথা আমি বাদ দিলাম, একটু দেরি করে না, কিন্তু একটু নাইসলি বলে। বিএনপি আওয়ামী লীগের মতো এরকম অশিক্ষিত ভাষায় বলে না, কিন্তু খুবই বলে। কিন্তু ডক্টর গালিব, আপনি নিশ্চয়ই খেয়াল করেন সব রাজনৈতিক দল বলে খালেদ ভাই, কিন্তু জামায়াত একটা ইনিশিয়েটিভ নিবে না। না, এখানে আপনি জামাতকে আদারিং করতেছেন ভাই। আমি একটু আদারিং করতেছি না, আমি ট্রাস্ট টু মি এই যে এইটা বললে আমি আবার এখন একটু বিপদে পড়ি। আমি একটু আদারিং করছি না এই প্রসঙ্গ। আমি যদি আওয়ামী লীগের কাউরে পাইতাম, আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা আসলে 24-এ এইটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র রিমোর্স আছে কিনা। আমি জামাতের ব্যাপারে কোশ্চেনগুলো আসবে, 71 ইস্যুতেও আসবে, কিন্তু আমাদের একটা খুব এটা মানে প্লিজ আমাকে এটা ধরেন না যে আমি জামাতের জায়গা থেকে প্রশ্নটা করতে, আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে বলতেছি যে যেই আদারিং
যে দেখেন এই যে বাকিউল্লাহ ভাই বলতেছে, আমি সরি বারবার আমি আপনাকে ধরেন যে বামদের সাথে জেনারেলাইজ করতেছি, এটা হয়ে যাচ্ছে, আমি সরি না, আমি নিজে বাম, আপনি বাম হিসাবে দেখেন আমারে কিন্তু বলতে পারেন, বাংলাদেশের বাম পার্সোনালি রাজনীতি না নিলে হবে। হ্যাঁ হ্যাঁ না শিওর, আমি পার্সোনালি নিতেছি না, আমি আপনার অনেক পয়েন্ট অ্যাপ্রিসিয়েট করি। দেখেন আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি প্রিএমটিভলি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই, তাই না? যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় একনায়কতন্ত্রে গেছে, এখন সেটা ধরে যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না, এইভাবে চিন্তা করলে তো সবাই আদারিং করবে, এটা কোনো সমাজ হয় না। আমি খালেদ ভাই আপনার সাথে 100% এগ্রি করি যে 71-কে কোনো ইফ বাট ব্যতিরেকে জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার, বিবেচনা করা দরকার। কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই। এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, এই রেসপন্সিবিলিটি কালেকটিভভাবে আমাদের জাতিগত। আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে 5-10 বছর যাইতে পারি, তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি 71 ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে না। আমি একটা ছোট্ট কথা রিজলভ হয়ে যাবে। আমি একটা ছোট্ট কথা বলি। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে 6 মাস হয়েছে, 15 বছর আওয়ামী লীগের উপরে চাইপা থাকা আওয়ামী লীগ গেছে। এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা হইল হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী। ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন 71টারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে। কিন্তু আমরা আসলে কি দেখি? আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে, জুতার মালা পরানো হচ্ছে, লেখা হচ্ছে 71 সালে আমরা এটা করছি। 16 ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস। এই কয়দিন পরে 26শে মার্চ চাইবো, আমি একইভাবে দেখবো, মনে হবো এটা আওয়ামী লীগের জিনিস। আমি এটা কেন, ওয়াই ইজ দ্যাট? মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি, কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না। আপনি তো যখনই সুযোগ পাইছেন এই 6 মাস 6.5 মাস ধরে তো আপনার সেই আদারিং নাই। ইউ আর ইন দি পাওয়ার, আপনি ঠিক করতেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে। এখন আপনি কি করতেছেন আপনি আমারে বলেন না। আপনি 6 মাসে বলেন আমাকে স্পেসিফিকলি যে জামাত বা শিবির কোন জায়গায় হচ্ছে আপনার মুক্তিযুদ্ধকে ডিজাউন করছে। আমি যদি বলি আবার যেটা বাকিবিল্লাহ প্রসঙ্গ তুলছিল, এই ম্যাগাজিনের বই আপনার শিবিরের সভাপতি আমি টেলিভিশনে নিজে দেখছি সেটা ডিফেন্ড করতেছে, কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে না। আমি তারা ওয়েলকাম জানাইছি, তারপরও সবগুলি জায়গায় আপনি দেখেন না। দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন, আপনি 16 ডিসেম্বর পালন করবেন না মহাসমারোহে? 16 ডিসেম্বরে ছাত্র শিবির প্রতি 16 ডিসেম্বরে ভাই মিছিল করে পতাকা লয়ে, আজকে থেকে না, আজকে থেকে 20 বছর আগে। ভাই আমরাও তো মাঠের পলিটিক্স করছি গালিব, আমরাও তো মাঠের পলিটিক্স করছি। কোনটা মন থেকে করে, কোনটা দেখানোর জন্য করে, কোনটা হলো জাস্ট একটা ঘটনার জন্য করে, এটা আমি বুঝতে পারি না খালেদ ভাই দেখেন, আমি যদি ফেয়ার স্টেটমেন্ট দেই তাহলে আমি বলবো যে 71 এর ব্যাপারে জামাতের মধ্যে তার মনস্তত্ত্বের মধ্যে কিছু কনফ্লিক্টিং আন্ডারস্ট্যান্ডিং আছে। এটার ব্যাপারে আমি দ্বিমত করি না, আমি ফেয়ার ল্যাঙ্গুয়েজ যে আমি কনক্লুড করি। এই কনফ্লিক্টটা দুইভাবে ওভারকাম করা যাবে। একটা হলো জেনারেশনের মধ্যে দিয়ে ওভারকাম হইব, যখন নতুন জেনারেশন আসতেছে এবং ওভারকাম হইতেছে। আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য, রেটোরিক, ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে। আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন, এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ। আর একটা হইলো আপনি গণতান্ত্রিক স্পেসের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে দেন। এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি হলো জামাতের একটা আমার টার্গেট জামাতকে ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা। আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েচে ভেলেতে আমার মনে আসে আমি জামাতের সেকেন্ড পার্সন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম, আবু তাহের ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষের লোক। কিন্তু বাকিবিল্লাহ সাহেবও যেটা বলছেন সেটার সাথে আমি একমত, যে এটা অফিসিয়াল পজিশন নেয় না। যাই হোক, আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি, আমরা একটু বাকিবিল্লাহ সাহেবকে, জনাব বাকিবিল্লাহ আপনাকে একটু শুনি। জনাব বাকিবিল্লাহ আপনি একটু শেষ করবেন, 2 মিনিট একটু আপনি কথা বলেন, যে উনি বলতেছেন যে এটা আসলে আপনি শুনছেন ওনার বক্তব্য। জনাব বাকিবিল্লাহ। হ্যাঁ, আমি গালিব ভাইয়ের যে এসেন্সটা আর কি, যে ডেমোক্রেটিক স্পেস দেন তারপরে দেখেন। তো এইখানে যেটা হয়েছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত 6 মাসে 100-র উপরে মাজারে অ্যাটাক হয়েছে। আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে, আমাদের এখন মূলধারার পার্টি, যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশনও কোনো না কোনো ভাবে আছে। তারা ব্যানার নিয়ে মিছিল করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না। এখন এই জাজমেন্ট আমি দিচ্ছি না, আমি এখন কোনো রাজনীতি নিষিদ্ধ চাই না। আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে, আমি কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না। এইটা কারণ এটা আমি প্র্যাকটিক্যালি এই রিয়েলাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোনো রাজনীতি নিষিদ্ধ করে, মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে, সেটারেও নিষিদ্ধ করে কোনো
সুফল পাওয়া যায় না, সেটা কোনো না কোনো ভাবে। এখন এখন বৃহত্তর সমাজে মানে ধরেন আমি নাবিলা ভাই, তাহলে আমার একটা বৃহত্তর কথা সমাজ কন্ত, বাকি তাহলে আমার একটা কথা কন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে, তাও এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অনুষ্ঠানে গিয়ে বলছে ইসলামী ছাত্র শিবির আমাদের সঙ্গে খুব ভালোভাবে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে, ওইটার মধ্যে দেখা যেতেছে কিছু সংখ্যক এক্স শিবিরের লোকজন আছে, তাতে আপনারা সবাই মিলে কোন ঝাঁপাই পড়ছেন কেন? মানে প্রবলেমটা কি, অসুবিধা না, কি? আমি ঝাঁপায় পড়ি নাই তো, আমি ঝাঁপায় পড়ি নাই। এক্স শিবির নিয়ে হ্যাঁ। যদি আমার কথা বলেন যে এক্স শিবির বলে যে একটা হুম। ওইটা নিয়ে আমার সমস্যা নাই। এক্স শিবির মানেই সে এখন জামাতের পলিটিক্স করতেছে, বা কেউ যদি জামাতের পলিটিক্স এর লাইন আপেও থাকে, এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই, এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না। আমি আগের আলাপের মেরিট ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যে সংকট, বা সমাজের একটা ধরেন যে কি বলবো, যে একটা ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠীর মধ্যেও বিশ্বাসযোগ্যতার যে সংকট, সেটার কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব ভাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে। এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে, ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেব, কিন্তু সমাজে ওই ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে না না, কিন্তু সবার জন্য। জনাব বাকিবিল্লাহ, আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাবো না, সেহেতু ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি। আপনি জনগণের উপরে ছেড়ে দেন, এটা তো ডক্টর গালিবও চাইতেছেন। আপনি কি এটা বলা বন্ধ করবেন কিনা যে না আমরা জামাত শিবিরকে আর জায়গা দিব না? আমরা জামাত শিবিরকে, আমি কিন্তু এই জাজমেন্টের মধ্যে ঢুকি নাই। আপনি এই জাজমেন্টের মধ্যে ঢুকতেছেন না? আচ্ছা, এইটা কি আপনার একা অবস্থান নাকি মোটামুটি ভাবে মানে সংগঠনেরও একই অবস্থান? আমি যদি সাবেক ছাত্র ইউনিয়নের কথা বলি, সিপিবির কথা বলি, আপনার কাছে কি মনে হয় একই অবস্থান? ধরেন এই জায়গায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা এখনকার ছাত্র ইউনিয়নের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা, হ্যাঁ, আমি যদি সেটা ধরেও বলি, এই প্রশ্নগুলি আমি আগে যা যা প্রশ্ন করছি, এই প্রশ্নগুলি ওদের মাথায়, ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্যাল ফিল্ডের অ্যাকশনে আছে, ফলে ওই জায়গায় যে এই শক্তিটার তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে, এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে। ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি, বা তাদের তরফ থেকে এরকম কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবে না, মোরাল পুলিশিং করবে না? আমি বুঝতে পারছি। ডক্টর গালিব, আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে? আমরা আসলে সময় অনেক ওভার গেছে। এটা অত্যন্ত ফ্লোড আর্গুমেন্ট। আপনি হাইপোথিসিস করতেছেন যে সে বড় হলে আমার রাজনীতির জন্য হুমকি হয়ে উঠবে, অতীতে করছে, এনগেজই হবেন না। অতীতে করছে যে, অতীতে কত সালে, কবে, কোথায়, কোন স্কেলে? এটা এখন হিস্ট্রি বলতে গেলে অনেক, নিশ্চয়ই বাকিবিল্লার কাছে অনেক পেপার। আপনি বলছেন এটা কি একমাত্র ছাত্র শিবির করছে? না, সকল ছাত্র সংগঠনকেই আপনি একই ফ্রেমের মধ্যে বাঁধতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা নিশ্চয়ই আজকে অনেক আলোচনা। আমি জাস্ট এক মিনিট একটু শেষ করি যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নতুন সিনারিও তৈরি হচ্ছে, এই জায়গায় আমাদের উচিত সবার সাথে এঙ্গেজ হওয়া এবং গণতান্ত্রিক স্পেসের মধ্যে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা আস্থা। ফ্যান্টাস্টিক, ফেয়ার এনাফ। একটা লাস্ট লাইন জনাব বাকিবিল্লাহ বলবেন কিনা? যে এই আস্থার সম্পর্কটা তৈরি হইতে গেলে, ধরেন আমি ইসলামিক পার্টিগুলির ক্ষেত্রে বিশেষ করে বলবো যে তারা যে আক্রমণ করবে না অন্যদের, এবং বিশেষ করে যদি আমি নারীদের ফুটবল টুর্নামেন্টের কথা বলি, এই জায়গায় ঠিক আছে, পুরোনো কথা বলার দরকার নেই, আস্থার জায়গাটা দরকার হলে এই ব্যাপারগুলি আসলে ক্লিয়ার হইতে হবে। ডক্টর মির্জা গালিব এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন জনাব বাকিবিল্লাহ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি একটু শেষ মুহূর্তেও দেখে নিলাম দর্শকরা অনেকে ছিলেন আজকে আমাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে আবার দেখা হবে পরের অনুষ্ঠানগুলিতে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।